দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। শিক্ষার মান কমছে, অথচ বাড়ছে পরীক্ষার চাপ, জিপিএর প্রতিযোগিতা, কোচিং নির্ভরতা আর নীতির ওপর নীতি। শিক্ষক নিয়োগ থেকে পাঠ্যক্রম, সৃজনশীল পদ্ধতি থেকে পাবলিক পরীক্ষা, দেশের শিক্ষা ব্যবস্থার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে লিখেছেন এবং প্রশ্ন তুলেছেন আমাদের আজকের অতিথি। তিনি মনে করেন শুধু বই বা পরীক্ষার ধরন বদলালে শিক্ষা বদলায় না, প্রয়োজন দক্ষ ও মর্যাদাবান শিক্ষক, শিশু বান্ধব শ্রেণীকক্ষ, বিজ্ঞানসম্মত মূল্যায়ন এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত দীর্ঘমেয়াদী শিক্ষানীতি। শিক্ষা ব্যবস্থার ভেতরের বাস্তবতা তিনি দেখেছেন শিক্ষক, শিক্ষা প্রশাসক এবং যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে। এখনও তার চিন্তায় উঠে আসে শিক্ষকদের বঞ্চনা, শিশুদের ওপর পরীক্ষার চাপ এবং অপরিকল্পিত সংস্কারের বিষয়গুলো। বাংলাদেশের শিক্ষা আসলে কোন পথে যাচ্ছে, সমস্যা কোথায়, দায় কার এবং সমাধান কি, এসব নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে শিক্ষাবিদ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান। আমিরুল আলম খান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। প্রথমে একটি মোটা দাগেই প্রশ্ন করে নেই, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার সংকটটা আসলে কোথায়, সমাধান সম্ভব কিনা? সম্প্রতি আপনি দেখেছেন যে আমাদের ইন্টারমিডিয়েটের কোমলমতি বলি আমরা, তাদের যে বয়স, এই বয়সেই আসলে মানুষ ভুল করে। তারা কি ভুল করলো না সঠিক পথ বেছে নিল, সেটা হয়তো আমরা বিস্তারিত আলোচনায় শুনবো। কোথায় দাঁড়িয়ে আছি আমরা শিক্ষা ব্যবস্থার? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে মানুষের কোনো কাজই একেবারে শতভাগ সঠিক হবে না। শতভাগ সঠিক হলে যেটা হয় সেটা হচ্ছে তার আর প্রবৃদ্ধি ঘটে না। কাজেই সব কিছুর মধ্যে ত্রুটি থাকবে। আমাদের বিবেচনা করতে হবে যে আমরা মূল পরিকল্পনার সময় সেই ত্রুটিটা কতখানি মুক্ত করার চেষ্টা করেছি। ধরা যাক, আমরা যদি অ্যাভারেজ লাইন ধরি, যে আমরা যদি মনে করি যে আমার আলটিমেটটা হচ্ছে 100, যেখানে আমি পৌঁছাতে চাই, অভিষ্ট লক্ষ্য যেটা আমরা বলি, তার যদি আমরা 60 অর্জন করতে পারি তাহলে আমি বলবো যে আমরা মোটামুটি সঠিক পথে আছি। কিন্তু তার নিচে যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ব্যর্থতার পরিমাণটা বেশি। এই মোটামুটি একটা বেজ লাইন আমরা ধরে নিতে পারি। আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে আমরা একটা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থা পেয়েছি। এই কথাটি যতটা আমরা কেতাবিভাবে বলি, এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বা শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যে আমাদের উদ্যোগ তেমন কখনো কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি না। সেটা প্রশাসনের ক্ষেত্রে যেহেতু ঘটেছে, রাজনীতির ক্ষেত্রে যেহেতু ঘটেছে, সেটা শিক্ষা ব্যবস্থায় অনিবার্যভাবে ঘটবে। অর্থাৎ আমরা একটি উপনিবেশিক মানসিকতা নিয়েই আমাদের নতুন রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা কোন দিকে নজর দিইনি হচ্ছে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা কিছু ছিল কিনা। সেই শিক্ষা ব্যবস্থাটা কি এতটাই প্রাচীন ছিল যে আধুনিক যুগে সেটাকে আমরা অভিযোজন করতে পারতাম না, নাকি পাশ্চাত্য শিক্ষা এতটাই মজবুত ছিল এবং এতটাই আমাদের থেকে মূল্যবান ছিল যে আমাদের ওখানেই গা ভাসাতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, পাশ্চাত্য এবং প্রাচ্য শিক্ষার মধ্যে যে মেলবন্ধনটি হওয়ার প্রয়োজন ছিল সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা যদি পার্শ্ববর্তী চীনের কথা ভাবি, চীন কিন্তু পাশ্চাত্যের হাওয়ায় ভেসে যায়নি। তারা যেটি করেছে সেটা হচ্ছে তাদের দেশীয় শিক্ষা ব্যবস্থা, তাদের সংস্কৃতিকে লালন করেছে, তার সঙ্গে পাশ্চাত্যকে তারা গ্রহণ করেছে। একই ঘটনা ঘটেছে রাশিয়াতেও। কিন্তু যেহেতু ভারতবর্ষ দীর্ঘকাল যাবৎ 200 বছরের মতো মানে ঔপনিবেশিক শাসনে ছিল, ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে ছিল, এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে শাসন ব্যবস্থা, শোষণ ব্যবস্থাকে জারি রাখার জন্য তারা যে শিক্ষা ব্যবস্থাটা চালু রেখেছিল, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। তাহলে আমাদের করণীয় কী ছিল? আমাদের তিনটে দিক দেখার ছিল। প্রথমত আমাদের অতীতের দিকে তাকানো উচিত ছিল, আমাদের কি ছিল, সেখানে কি আমাদের ধারণ করার মতো, অভিযোজন করার মতো কোনো কিছু ছিল কিনা, সেটাকে পরখ করে দেখা। আর একটা হচ্ছে যে আমরা যে পদ্ধতির মধ্য দিয়ে গেছি, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার যে মধ্য দিয়ে গেছি, সেটি যদি আমাদের থেকে উন্নততর হয়, তার কতটুকু আমাদের জন্য অ্যাডাপ্ট করা যাবে। সেটাকে হুবহু অ্যাডাপ্ট করতে হবে না সেটাকে আমাদের মতো করে তৈরি করতে হবে। এই কাজটা আমাদের দেশে আমরা সফলভাবে করতে পারিনি। তারপরে যেটা ছিল যে বর্তমান বিশ্ব যেভাবে পরিবর্তিত হচ্ছে, আমরা কি তার সাথে মিলাতে যাব?
এই তিনটে জায়গা যদি আমরা আরও সঠিকভাবে ধরতাম বা চেষ্টা করতাম, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতো। যেমন ধরা যাক, বর্তমান বিশ্বে ধরা হয় যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাটা খুব উন্নত। তাহলে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উন্নত কেন, সেটা আমাকে আগে জানতে হবে। সেটা যদি আমি জানতে পারি, তাহলে সেখানে দেখব যে সেখানে প্রথম শর্ত হচ্ছে শিশুদের পরে অত্যাচার করা যাবে না। আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক তার বিপরীত। আমরা মনে করেছি শিশুদের পরে অত্যাচার করা যাবে না, একথার মানে হচ্ছে যে আমরা শিশুদেরকে বেত মারবো না। ব্যাপারটা ওই রকমের নয়, মানে বেত মারলেই একজনের পরে আমি শাস্তি দিচ্ছি, ঘটনাটা সেভাবে ঘটে না। ঘটনাটা ঘটে আমরা একজন সফল ছাত্রকে এবং একজন ব্যর্থ, মানে আপাত ব্যর্থ ছাত্রকে আমরা কিভাবে দেখব, মানে তাকে আমি কিভাবে ব্যবহার করব। যে ব্যর্থ হয়েছে সে কি সত্যিকারেই ব্যর্থ, নাকি সে আপাত ব্যর্থ হয়েছে? সে কি এই ক্ষেত্রে ব্যর্থ, অন্য ক্ষেত্রে সফল? তাহলে আমরা সফলতার দিককে আমরা তাকে হাইলাইট করব কিনা, আমরা এই দিকটা দেখি না। আমরা ভালো ছাত্র একটা আলাদা সংজ্ঞা করে দিয়েছি। যে ভালো মুখস্থ করতে পারে, যে ভালো মুখস্থ লিখে দিতে পারে, সে ভালো ছাত্র। কিন্তু যে ছেলেটি ভালো গান গাচ্ছে, যে ছেলেটি ভালো নাচছে, তাকে আমরা এনকারেজ করছি না। অর্থাৎ আমরা শিক্ষা ব্যবস্থাকে শুধুমাত্র একটু লিখিত ফরম্যাটের মধ্যে নিয়ে এসেছি। এর বাইরে তাদের স্বতন্ত্র চিন্তা আছে, সে যে ভিন্নভাবে পৃথিবীকে দেখতে পারে, নতুনভাবে পৃথিবীকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এবং কোনো কোনো ধারণা কখনো কখনো সাংঘর্ষিক হয়ে যায়, শিক্ষকের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সমাজের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সেটাকে আমরা উপলব্ধি করি না যে ওই প্রজন্ম আমার থেকে আরও অধিক কিছু ভাবছে, অগ্রবর্তী কিছু ভাবছে। সুতরাং তার সেই ভাবনাটাকে আমরা যেন মানে পিছে না মারি। এই জায়গাটিতে হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্বলতা। আমরা শিক্ষকের চিন্তাটাকে ছাত্রের পরে চাপিয়ে দিচ্ছি, কিন্তু শিক্ষার যে গ্রিক শব্দটা পেডাগজি, সেটার মানে কিন্তু শিশুদের জন্য জ্ঞান। অর্থাৎ শিশুর মনের মতো করে তার বিকাশ ধর্মতার মধ্য দিয়ে যদি আমি বিকশিত হতাম, শিশু কিভাবে ভাবছে। আমার বয়স এখন ধরা যাক 50 বছর বা 40 বছর যদি হয়, তাহলে 40 বছর পরেই যে শিশু জন্মেছে তার চিন্তার আমার চিন্তার মধ্যে ফারাক আছে। আমি তার চোখ দিয়ে পৃথিবীকে দেখতে পারছি কিনা। যদি পেরে থাকি তাহলে কিছুটা হলো, আর যদি না পারে তাহলে আমার পুরনো চিন্তা তারপরে চাপিয়ে দিচ্ছি। আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের মূল্যবোধের ক্ষেত্রে হোক, আমাদের সামাজিকতার মধ্যে হোক, এই আমার চিন্তা অর্থাৎ শিক্ষকের চিন্তা ছাত্রের পরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা। বাংলাদেশে হয়তো তাই হচ্ছে, যে কারণে হয়তো তরুণরা আমাদের যারা শিক্ষার পরিকল্পনায় আছেন তাদেরকে খুব বেশি একটা মেনে নিতে পারছেন না। আপনি যে কথা বলেছেন সেটা ধরেই প্রশ্ন করতে চাই। ধরুন আপনাদের সময় এবং আমাদের সময় এটা তো একটা বড় পার্থক্য রয়েছে। তো সেই সময় তো আমি বিদেশের শিক্ষাকে হয়তো গিয়ে দেখতে হতো, কিন্তু এখন তো প্রযুক্তির কল্যাণে আমি চাইলেই জানতে পারছি, বা বিদেশের যাতায়াতটাও অনেক সহজ হয়ে গেছে। আপনি ফিনল্যান্ডের কথা বলেছেন, আমরা কেন অন্য দেশের সুন্দর মডেলটি নিতে পারছি না? ধরেন বিগত স্বাধীনতার পর তো 50 বছর পার হয়ে গেছে, আপনারাও একটা দীর্ঘ সময় পার করেছেন, তারপরে আমাদের শিক্ষা নীতির সঙ্গে যারা জড়িত তারা কেন পারছেন না? মানে আমাদের সমস্যাটা কি পাঠ্য বইয়ে, শিক্ষকতায়, মূল্যায়নে, নাকি আমাদের পুরো শিক্ষা দর্শনেই আসলে ঝামেলাটা রয়ে গেছে? আমরা সব কিছুর মূলে কিন্তু একটা কথা সবসময় ভাবি, সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। তা রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশটা ঘটে কিভাবে? ধরুন আমি একটি সরকার চালাচ্ছি, আমি চাই আমাদের দেশে শিক্ষার বিস্তার হোক। তাহলে শিক্ষার বিস্তার করতে গেলে আমাকে কি করতে হবে? শিক্ষা বান্ধব একটি সমাজ তৈরি করতে হবে। তার জন্য আমার দরকার কি? প্রথম যে দরকার সেটা কি? আমার কি ভালো ছাত্র দরকার? আমার কি ভালো শিক্ষক দরকার? আমার কি ভালো ভবন দরকার? আমার কি ভালো শিক্ষা উপকরণ দরকার? আমরা যদি এগুলোকে শিক্ষার উপাদান ভাবি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে ভালো ছাত্র বলে আদতে কিছু নেই। সকলেই কিন্তু ভালো, কোনো না কোনো ক্ষেত্রে ভালো। তার সেই প্রতিভাকে আমি আবিষ্কার করতে পারছি না। তাহলে আমার জন্য যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে যে আমার ভালো শিক্ষক দরকার, যে শিশু মনকে জাগরিত করতে পারে, এবং জাগরণের এটা হবে আবিষ্কারমূলক, সে নতুন কিছু চিন্তা করতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একেবারেই এতটা সেকেলে যে আমরা নতুন উদ্ভাবনকে স্বাগত জানাই না, আমরা বিরোধিতা করি, থামিয়ে দিই, বস আমি যা বলছি এটা শোন। এই যে প্রবণতা শিক্ষকদের মধ্যে আছে, এটা সব থেকে বাজে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ছাত্র মানে শিশুরা শিক্ষকের কাছে যখন যায়, সে তাকে বন্ধু মনে করে না, সে তাকে মনে করে তার চরমতম একজন অভিভাবক, মানে বাবা মার থেকেও বড় অভিভাবক। এই ধারণাটি আমি মনে করি সঠিক নয়।
শিক্ষক ছাত্রের মধ্যে যত বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে উঠবে তত সেই ছাত্র ওই শিক্ষককে বেশি অনুসরণ করবে। কাজে শিক্ষক যতটা মানবিক হবে, যতটা প্রেম ভালোবাসা দিয়ে তার ছাত্রকে দেখার চেষ্টা করবে, সে যত বন্ধুত্ব অর্জন করতে পারবে, তত সেই শিশু তার শিক্ষকের কাছ থেকে বেশি জ্ঞান অর্জন করতে পারবে। আমরা তো শুধু শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করব তা নয়, শিক্ষক আমাকে একটা পদ্ধতি শিখিয়ে দেয় মাত্র, কিন্তু আমি শিখি সার্বিকভাবে সমাজের কাছ থেকে। অর্থাৎ যে সমাজে আমি বসবাস করছি, আমার চতুর্পার্শ্বে যারা আছে তারা, আমার যে রাষ্ট্র দ্বারা পরিচালিত হচ্ছে তার যে প্রশাসন ব্যবস্থা আছে, তার যে চেয়ারম্যান আছে, চৌকিদার আছে, মেম্বার আছে, পুলিশ আছে, এর সকলেই কিন্তু আমার মনোজগৎকে নির্মাণ করে। এখন আমি চতুর্পার্শ্বের কাদেরকে দেখছি? চতুর্পার্শ্বে দেখছি যে আমার অধিকাংশ লোক অসৎ, কাজে আমার মধ্যে একটি অসৎ প্রবণতার জাগরণ ঘটছে। এই অসততাকে নির্মূল করার দায়িত্ব অথবা সেটাকে দমন করে রাখার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে। এটাতে রাষ্ট্র যে সমাজের শান্তি শৃঙ্খলা সভ্যতা ভব্যতা বজায় রাখার যে দায়িত্ব তার ছিল, সেটা যেহেতু ব্যর্থ হয়েছে, সেটা একটা বড় দিক। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র সবসময়ই চায় যে আমি তার অনুসারী হই, যেন রাষ্ট্র আমাকে তৈরি করেছে। কিন্তু রাষ্ট্র তো আমাকে তৈরি করেনি, আমি রাষ্ট্রকে নির্মাণ করেছি। কিন্তু রাষ্ট্র এমন একটা জবরদস্তিমূলক প্রতিষ্ঠান, সে সবসময় বলে যে আমি তোমার উপর খবরদারি করব। ফলে হয় কি, রাষ্ট্রের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপরীতে একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক তৈরি হয়। রাষ্ট্র নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হয়ে যায়। সেজন্য দেখা যায় যে জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের এই দমন পীড়নের যে তীব্রতা, তার মধ্যে যে দ্বন্দ্বটা বড় হয়ে ওঠে, সেটা মানবিক বিকাশের বিরোধী হয়ে যায়। এই বিরোধের মধ্যে যেটা হয়, একটা প্রচণ্ড ইচ্ছা শক্তি নিয়ে কিছু কিছু মানুষ বিদ্রোহ করে, সকলে না। ওই বিদ্রোহের মধ্যে দিয়ে মানুষের যেটুকু বিকাশ ঘটা সম্ভব সেটুকু ঘটছে, বাকিটা ঘটছে না। তাহলে আমাদের কী করার দরকার ছিল? আমাদের দরকার ছিল রাষ্ট্র এবং জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। অর্থাৎ রাষ্ট্র শুধুই দমনমূলক হবে না, সে যদি দমন করে, কাকে দমন করবে? দুর্বৃত্তকে দমন করবে। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কী হচ্ছে, সে অর্থের কারণে হোক, প্রভাবের কারণে হোক, এই রাষ্ট্র ব্যবস্থা অনবরত যে দলিত, যে নিপীড়িত, তাকে দমন করে রাখে, এবং যার হাতে ক্ষমতা আছে, যার হাতে অর্থ আছে, যার হাতে প্রভাব আছে, তাকে সে লালন করছে। অর্থাৎ রাষ্ট্র তার দায়িত্বটি কিন্তু পালন করতে পারছে না। সে কারণে যেটা হচ্ছে, আমরা একটি বলা যায় যে আমাদের মধ্যে যে সৃজনী শক্তির বিকাশ হওয়ার সম্ভাবনা ছিল, সেইটা অঙ্কুরে বিনাশ হয়ে যাচ্ছে। এই জায়গাটি রাষ্ট্রকে খুব সাবধানতার সঙ্গে দেখতে হবে। সেক্ষেত্রে করণীয় কি? আমাদের প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ সরকারি এবং একটি বড় অংশ বেসরকারি। ধরুন আমাদের রাজধানীতে যে স্কুলগুলো রয়েছে, বা আমাদের শিক্ষার যারা কর্মকর্তা, আমাদের বড় বড় আমলা, আমাদের যারা আইন প্রণেতা, তাদের বাচ্চা কাচ্চারা তো সরকারি প্রাইমারিতে পড়ে না। আমাদের যেইটুকু কাঠামো রয়েছে, তাদের বাচ্চারা সব বেসরকারিতে পড়ে, এবং কারো কারো বাচ্চারা হয়তো বিদেশেই পড়ে। এইভাবে কি আসলে এই শিক্ষা কাঠামোর পরিবর্তন করা সম্ভব, যে প্রাইমারি এডুকেশন আমাদের রয়েছে? দেখুন, পৃথিবীর সম্ভবত কোনো রাষ্ট্রেরই শিক্ষা ব্যবস্থা শতভাগ যে ত্রুটিমুক্ত সেটা বলা যাবে না। যেমন ধরা যাক, একসময় মনে করা হতো যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা ব্যবস্থা গড়ে তোলা গেছে যেখানে এই অসাম্য দূর করা সম্ভব হয়েছে, কিন্তু আসলে হয়নি। আমরা সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতা থেকে দেখেছি যে সেখানেও আমলাতন্ত্র এমন একটা ভরকেন্দ্র তৈরি করেছিল যে সাধারণ মানুষ সেখানে বঞ্চিত হয়েছে। সুতরাং আমরা যদি বলি একটা ত্রুটিমুক্ত কোনো শিক্ষা ব্যবস্থা করব, সেটা না। আমাদের যেটা করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে শিক্ষাকে কতখানি সহজলভ্য করে সকলের জন্য নিয়ে যেতে পারি, সেই কাজটি করা। এখন সেই কাজটি করতে গেলে আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, সেগুলো এতই প্রবল যে আমরা ইচ্ছে করলে সেটাকে দূর করতে পারবো না। কিন্তু আমাদের দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এইটা হচ্ছে জরুরি ব্যাপার। এখন রাষ্ট্র নিজেই মানে বাই ডেফিনেশন একটা নিপীড়নমূলক সংস্থা। ওর কাজই হচ্ছে কর্তৃত্ব করা, আর নাগরিকের কাজ হচ্ছে সেটা স্বাধীনতা ভোগ করবে। কাজে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে একটা দ্বন্দ্বমূলক সম্পর্ক সবসময়, এবং এটা মানে জন্মগত ত্রুটি সারা পৃথিবীতে যে কোনো সমাজ ব্যবস্থাতে একদমই। কাজে এই দ্বন্দ্বমূলক ব্যবস্থার মধ্যে আমাকে কি করতে হবে, যে শিক্ষাটা কতখানি মানবিক হতে পারে, এই মানবিকতার সংজ্ঞাটা নিয়ে আমাদের মধ্যে
পার্থক্য হয়। কীভাবে পার্থক্য হয়? আমরা নানাভাবে এই পার্থক্যটাকে দেখি, অসাম্যটাকে দেখি। যেমন ধনিক শ্রেণীর সন্তানদেরকে আমরা এক চোখে দেখি, গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা এক চোখে দেখি, আবার আমলাদের ছেলে মেয়েদেরকে একরকম, অর্থাৎ যার হাতে ক্ষমতা আছে তার সন্তানকে আমরা একভাবে দেখি। যদিও সাধারণভাবে বলা হচ্ছে কই শ্রেণীকক্ষে আমি সকলকে সমান দেখতে পাচ্ছি, আসলে ব্যাপারটা সেভাবে ঘটে না, সঠিকভাবে ঘটে না। তো এই জায়গাটাতে যতখানি বৈষম্য দূর করা সম্ভব, আমরা কখনোই বলবো না এটা 100% সম্ভব, যতখানি সম্ভব, যদি সেটা 60-80% হয় খুব ভালো, তাহলে আমাদের এই ব্যবস্থার উন্নতি ঘটতে পারে। এখন মানবিক দিকগুলো আপনি দেখবেন যে আমাদের সামন্তবাদী সমাজই হোক আর পুঁজিবাদী সমাজই হোক, অথবা এখনকার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাই হোক, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা জিনিস কিন্তু আমরা সকলে লালন করি, সেটা অস্বীকার করার কিছু নেই। সেই জায়গাটা হচ্ছে, একটা তো হচ্ছে যে ধনীদের সন্তানদের প্রতি আমাদের একটা সাধারণত মানে আমি স্বীকার করি বা না করি এক ধরনের সহমর্মিতা থাকে, দরদ থাকে। আর একটা হচ্ছে কি যে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের নিচু তলার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা সঠিকভাবে লালন পালন করতে পারছি না। কিন্তু এই যে পারছি না, এর তো একটা কারণ আছে। কারণটা কীভাবে? সমাজ তো বৈষম্যমূলক এবং সমাজের নিচু তলায় যারা থাকে তারা ক্রমশ উপরে উঠতে চায়। তাহলে আমি যদি উপরে উঠি, আমার উপরের জন্য আরও উপরে উঠতে চাই, অর্থাৎ উপরে ওঠার এই প্রতিযোগিতা কিন্তু চলমান। এটা খারাপ না, এই প্রতিযোগিতাটা ভালো। কিন্তু দেখা যায় যারা উপরে থাকে তারা যতখানি উপরে উঠতে পারে, নিচের তলায় মানুষ অতখানি উপরে উঠতে পারছে না। এই দ্বন্দ্বটা, এই ফারাকটা বড় হয়ে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাতে। আমরা একটা সময় দেখতাম যে মেধার লালন করা হতো, বলা হতো, সত্যিকার অর্থে মেধার অনেকখানি লালন হতো। কিন্তু আধুনিক যুগে, মানে বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা কি দেখি? যার হাতে পয়সা আছে সে বিদ্যা অর্জন করতে পারে। কিন্তু এটা কি আধুনিক ফিনোমেনা? সুপ্রাচীন কাল থেকে কে লেখাপড়া করতে পারতো? যে ধনিকের সন্তান সে ভালো মাস্টার রাখতে পারতো, অথবা সেরকম একটা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতো। এখনও এই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। যেটুকু পরিবর্তন হয়েছে স্কলারশিপ বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে, সেখানেও নানা রকমের বঞ্চনার ইতিহাস আছে। আমরা হয়তো আক্ষরিক অর্থে বলছিলাম যে নিচু তলার এবং উপরের তলার বা যাদের কাছে অর্থ থাকে তারাই হয়তো মানে যে শিক্ষাটা আছে সেটা সঠিকভাবে নিতে পারে। তাহলে যে উপরের তলার মানুষ যদি শুধু শিক্ষিত হয়ে যায় এবং নিচের তলার মানুষ যদি নিচেই পড়ে থাকে, দেশ তো আগাবে না। সেই ক্ষেত্রে কি করণীয়? না, এই দ্বন্দ্ব তো চিরকালীন। এটা এমন নয় যে প্রাচীন যুগে এটা ছিল না, তখনও তাই ছিল, এখনও তাই আছে। আমরা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে অভিজাততন্ত্রে যেটা প্রচলিত ছিল, আজকের গণতান্ত্রিক ব্যবস্থায় তা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না কেন? আমাদের লড়াইটা হচ্ছে সেখানে। আমরা দেখেছি যে আমরা যে বাংলাদেশ প্রেক্ষিতে বিচারটা করি, তাহলে দেখতে পাবো শহর এবং গ্রামের মধ্যে লেখাপড়ার যে ফারাক, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এটা নয় যে এখন গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় ভবনের অসুবিধা আছে, অর্থাৎ আমরা অবকাঠামোগত যে বাধা আমাদের ছিল সেটা কিন্তু দূর হয়েছে। বাধাটা কোথায় আছে? বাধাটা আছে যে গ্রামে যারা শিক্ষকতা করছেন সেখানে তারা যে সুযোগ সুবিধা ভোগ করেন সেই সুযোগ সুবিধাটা তাদের জন্য কম। এবং আমরা যদি অন্য পেশাজীবীর সাথে আমাদের শিক্ষকতাকে তুলনা করি তাহলে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করব। ধরা যাক প্রশাসনের একজন কর্মকর্তা, যিনি একজন রেভিনিউ অফিসার হিসেবে জয়েন করেছেন, যেটাকে এসি ল্যান্ড বলে, সেখান থেকে তো শুরু করে তাদের কিন্তু প্রতি মাসে তাদের ওরিয়েন্টেশন হচ্ছে, ট্রেনিং হচ্ছে, তাদের বিভিন্ন রকম সফর থাকে, দেশে বিদেশে থাকে। শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। অর্থাৎ শিক্ষক যেভাবে ঢোকে, অর্থাৎ আমি আমার শিক্ষককে যেভাবে শিক্ষা দিতে দেখেছি আমি সেটাকে প্র্যাকটিস করতে চলে যাই। আমার ভিতরে যদি কোনো উদ্ভাবনী ক্ষমতা থাকে সেটা বিকশিত হওয়ার সুযোগ কম। এটা যে রাতারাতি পাল্টানো যাবে তা নয়, কিন্তু কতগুলো ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, আমি সেই দিকটার দিকে আলোকপাত করতে চাইব। যেমন ধরা যাক একজন শিক্ষক একটি স্কুলে পড়াচ্ছেন, তিনি কি তার পার্শ্ববর্তী শিক্ষকের সঙ্গে তার পড়ানোর ধরন ধারণ ইত্যাদি নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন? খুব কম ক্ষেত্রে করেন। এখন এই জায়গাতে যদি আমরা একটা ব্যবস্থা করতে পারতাম যে একটা ধরা যাক
ক স্কুলে যিনি পড়ান তিনি কিছুকাল খ স্কুলে যেয়ে পড়াতে পারবেন, খ স্কুলের শিক্ষক কিছুদিন গ স্কুলে যে পড়াতে পারবেন। এদের মধ্যে নিজেদের মধ্যে যে ধারণাটা, জৈবিকতাটা তার বিনিময় হবে। এটা যে খুব ব্যয়বহুল হয়ে যাবে তাও না। গ্রামীণ অবকাঠামো আছে, রাস্তাঘাট আছে, এখন প্রায় প্রতিটা গ্রামে প্রাইমারি স্কুল আছে, প্রতিটি ইউনিয়নে 1টা 2টো 3টে 4টে পর্যন্ত হাই স্কুল আছে। সুতরাং এই যে শিক্ষার ভিত্তির যে জায়গাটা, সেটা যদি আমরা এই ধরনের অনেকটা ভিজিটিং প্রফেসরের মতো করে দিতে পারতাম, যে শিক্ষকরা রোটেট করে কাজ করবে, তাহলে আমি মনে করি তাদের মধ্যে ভাবের বিনিময় হতো। এটা একটা জিনিস সরকার করেছিল, মাঝে ক্লাস্টার পদ্ধতি করেছিল, কিন্তু সেই ক্লাস্টার পদ্ধতিটা আরও বেশি ইফেক্টিভ কীভাবে করা যায়, এটা একটা বড় দিক। আর একটা দিক হচ্ছে যে তাদের মানে প্রতি বছরই তাদের নতুন নতুন করে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করা। আমাদের শিক্ষকদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা, প্রাইমারি স্কুলের টিচারদের কিছুটা ট্রেনিং হয়, পিটিআই হয়, বিএড ট্রেনিং পাওয়া অনেক টিচার এখন প্রাইমারিতে আছে, ঠিক আছে। মাধ্যমিক স্তরে মোটামুটিভাবে এখন আমাদের বিএড ট্রেনিং করা আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে আমরা দেখতে পাবো সেখানে আমাদের শিক্ষকের প্রিরিকুইজিশনের মধ্যে বলাই নেই যে একজন শিক্ষককে শিক্ষক হতে গেলে তার একটি এডুকেশনের পরে ট্রেনিং লাগবে। আমি মনে করি যেটা খুব বড় একটি সমস্যা। একজন প্রাইমারি স্কুলের টিচারের পিটিআই ট্রেনিং থাকবে, একজন মাধ্যমিক স্কুলের শিক্ষকের বিএড ট্রেনিং থাকবে, তাহলে একজন কলেজ শিক্ষকের কোনো ট্রেনিং থাকবে না। তাহলে তিনি কি করে পড়াবেন? নন প্যাডাগগ কী করে প্যাডাগজির কাজ করতে পারেন? এটা হতে পারে না। সেই জন্য আমি মনে করি যে শিক্ষকতা পেশায় যারা আসবে তাদের একটি ম্যান্ডেটরি মানে ফাউন্ডেশন থাকতে হবে, যে তোমাকে অবশ্যই 1 বছরের একটি বিএড ট্রেনিং কোর্স করে আসার পরে তুমি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে। আমি এই বিধানটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি মনে করেন যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফার্স্ট হয়েছি, আমার আর কোনো ওরিয়েন্টেশনের দরকার নেই, তাহলে আমি মনে করি সেটা বিজ্ঞানসম্মত নয়। সেই জন্য প্রত্যেকটা শিক্ষকের ক্ষেত্রে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রত্যেকের শিক্ষকের তার স্তর অনুযায়ী আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা এটা করতে হবে। আমাদের সমাজে কি আছে, আপনি দেখবেন যে আমলারা অনবরত ট্রেনিংয়ে যাচ্ছে। একজন আমলা যে মুহূর্তে সে প্রশাসনে ঢুকছে তার ট্রেনিংয়ের অন্ত নেই, একজন কাস্টমসে ঢুকছে তার ট্রেনিংয়ের অন্ত নেই। ট্রেনিংয়ের যেটা সবথেকে বেশি দরকার ছিল শিক্ষকের, সেই তাদের ট্রেনিংয়ের জন্য আমাদের অবকাঠামো সবথেকে দুর্বল। এটা একটা দিক। আর একটা ভয়াবহ দিক আছে। আমরা দেখলাম 90-এর দশকে আমাদের দেশে বেসরকারীকরণ করা হলো ট্রেনিংয়ের ক্ষেত্রে। বলা হলো যে না, বিএড ট্রেনিং এখন কারা দেবে? বেসরকারি খাতে করতে পারবে। 2-একটা ব্যতিক্রম ছাড়া যে সমস্ত জায়গাতে এই ট্রেনিংয়ের ব্যবস্থা খুলে দেওয়া হয়েছে, তারা শুধু ব্যবসা করেছে, সার্টিফিকেট বেচাকেনা করেছে। এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সমস্ত বিএড ট্রেনিংয়ের সেন্টারগুলোকে অনুমোদন দিয়েছে, সবগুলোতে শুধু ব্যবসা ছাড়া আর কিছু হয়নি, সেরেফ সার্টিফিকেট বেচাকেনা হয়েছে। এই অবস্থাটির অবসান করতে হবে। শিক্ষা নিয়ে কোনো মানে পরীক্ষা নিরীক্ষা চলতে পারে না। রাষ্ট্র কঠোর হস্তে শিক্ষকদের ট্রেনিং নিয়ন্ত্রণ করবে, এটা অন্য কোনো ব্যবস্থাপনায় যাওয়া উচিত নয়। রাষ্ট্রকে এই ব্যাপারে কঠোর হতে হবে। একজন শিক্ষককে শুধু পাঠদানের ক্ষেত্রে না, তার ব্যক্তিগত ব্যবহারে, তার চরিত্রে, তার আচার আচরণে, সামাজিকতায় সব কিছুকে সর্বাত্মকভাবে একজন শিক্ষক হতে হবে। এটি যেমন তার দায়িত্ব, তার একটি বড় দায়িত্ব আছে রাষ্ট্রের, সেটি হচ্ছে শিক্ষকের সম্মান এবং তার আর্থিক সুবিধা। আমাদের শিক্ষকরা এই দেশের সব থেকে বঞ্চিত, যার ফলে হচ্ছে কি আমাদের মেধাবী ছাত্ররা শিক্ষকতায় আসে না। যতদিন পর্যন্ত আমরা মেধাবী ছাত্রদেরকে আকৃষ্ট করতে না পারবো, যতদিন পর্যন্ত তাদেরকে সমাজে আমরা সম্মানজনক অবস্থানে নিতে না পারবো এবং সেইভাবে আমরা তাদেরকে সমাজে বসবাস করার মতো আর্থিক এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করতে না পারবো, ততদিন আমাদের এই ব্যবস্থা থেকে মুক্তি নেই। আপনি যেহেতু স্যার মানে সাবেক চেয়ারম্যান হিসেবে যশোর শিক্ষা বোর্ডে কাজ করেছেন, শিক্ষার প্রশাসনেই কাজ করেছেন, একদম আপনার ব্যক্তিগত প্রশ্নটি করতে চাই যে আপনি ওখানে যখন দায়িত্ব পালন করেছেন তখন প্রশাসনিকভাবে কি দেখেছেন এবং সেখানে আপনি কি উদ্যোগ নিতে গিয়ে প্রশাসনিক কোন কাঠামোর অন্তরালে আটকে গেছেন, এরকম কোনো ঘটনা যদি আমাদেরকে বলেন। এমনিতেই বাংলাদেশ হচ্ছে একটি মানে উপর থেকে নিচে আসা, যেটাকে আমরা বলি, এই ধরনের একটি অ্যাডমিনিস্ট্রেশন চলে। আমাদের সমাজ ব্যবস্থায় গ্রাসরুট থেকে কথা শোনার প্রবণতা কম। রাষ্ট্রের কিছু চিন্তাভাবনা করা লোক আছে, তারা চিন্তাভাবনা করে, তারা পলিসি নির্মাণ করে এবং তারা আমাদেরকে
পাঠিয়ে দেয়। তো আমরা যখন কাজ করেছি তো আমরা সেভাবেই কাজ করেছি। সেক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের গ্রামীণ সমস্যাগুলো কোন কোন জায়গাতে ছিল সেটা আমরা খুব একটা ভালো করে দেখার চেষ্টা করিনি। আর একটা সমস্যা হয়েছে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা কমিশন হয়েছে। এই শিক্ষা কমিশনে যারা এসেছেন তারা বিদেশি কিছু ফর্মুলা নিয়ে এসছেন এবং সেই ফর্মুলাটা এনে আমাদের আগের প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে উন্নতি কিছু ঘটাতে পেরেছেন কিনা আমার সন্দেহ আছে। যেমন আমি খুব সহজ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশে একসময় খুব ঘটা করে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করতে যেয়ে আমাদের তখনকার যে সরকার ছিল সেই সরকার যে ব্যবস্থাটা করেছে তাতে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে, কিছুই সৃজনশীল করতে পারেনি। এবং সে সময় ব্যক্তিগতভাবে আমিও কঠোরভাবে তার সমালোচনা করে অনেক লেখালেখি করেছি যে একজন শিক্ষক সৃজনশীল হতে গেলে তার কতটুকু স্বাধীনতা দরকার, তার জ্ঞানের ব্যাপ্তি কতখানি খাওয়া দরকার, তার সামাজিক মর্যাদাটা কতখানি খাওয়া দরকার, এবং তিনি আমাদের সমাজে কতখানি আর্থিক সুবিধা ভোগ করতে পারেন তার কোনোটা নিশ্চিত না করে আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা চালু করতে গেছি। ফলটা দাঁড়িয়েছে কি যে এক একজন শিক্ষক নিজেকে এক এক রকমের সৃজনশীল করে তুলেছে এবং সৃজনশীলটা আসলে কি হয়েছে পরবর্তীকালে তার যে রূপান্তর ঘটেছে আমরা দেখেছি। আসলে সৃজনশীল ব্যাপারটাই ছিল একটা ভুয়া ব্যাপার। আসলে যে শিক্ষা ব্যবস্থাটাকে না আনা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছিল সেটা হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ধরনের কাঠামোর মধ্যে প্রশ্ন করব, ছাত্ররা সেই কাঠামো ধরে তার উত্তর নির্মাণ করবে এবং সেভাবে শিখবে। এই কাঠামোবদ্ধ শব্দটাকে আমরা দেখলেও এটা জনগণ গ্রহণ করছে না। কাঠামোবদ্ধ শব্দটাকে স্ট্রাকচার্ড কোশ্চেন্স, এই শব্দটাকে তারা ক্রিয়েটিভ কোশ্চেন্স বা ক্রিয়েটিভ এডুকেশন এই ছদ্মনামে অথবা এই ভুল নামে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। এই প্রতারণার জন্য শিক্ষা মন্ত্রণালয় 100% দায়ী, কারণ এটি অন্য কেউ করেনি। স্বয়ং শিক্ষা মন্ত্রণালয় বিদেশ থেকে কাঠামোবদ্ধ শিক্ষা পদ্ধতি এনে সেটাকে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলটা দাঁড়িয়েছে আমাদের দেশের দীর্ঘকাল যাবতীয় শিক্ষা ব্যবস্থাটার মোটামুটি একটা ভিত ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এখন যে সংস্কার শিক্ষানীতি আমলাতন্ত্র আসলে তো এটা একটার সাথে জড়িত। আপনি আপনার একটা লেখায় আপনি লিখেছেন যে শিক্ষা নিয়ে বিতর্ক চলুক, এটা ছিল শিরোনাম। এখন এই শিক্ষা নিয়ে বিতর্ক এটাই কি পূর্ণাঙ্গ শিক্ষা সংস্কারের সবচেয়ে উপযুক্ত মাধ্যম বলে মনে হয়? না, ব্যাপারটা হচ্ছে বিতর্ক তো থাকবেই। বিতর্ক না থাকলে আমি তো ভিন্ন ভিন্ন মতগুলোকে পাবো না। কাজে বিতর্ক একটা অনিবার্য সত্য, যেটা যা বিতর্কের ঊর্ধ্বে তা কিন্তু অন্ধবিশ্বাস হয়ে যায়, সেটা একটা ডগমা হয়ে যাবে। ডগমা দিয়ে পৃথিবী এগোবে না। কাজে বিতর্কটা থাকতেই হবে। আমার যত ভালো ব্যবস্থায় হোক তার বিরুদ্ধে বিতর্ক থাকতে হবে। কাজে বিতর্ক না যদি হয় তাহলে সভ্যতা থেমে যাবে, এটা থাকতে হবে। প্রশ্নটা হচ্ছে যে বিতর্ক করতে গেলে কি কূটতর্ক এসে যাবে? হ্যাঁ, তাও আসবে, সে আবর্জনাও আসবে, সেগুলো ঝেঁটে বাদ দিতে হবে। আমাদের ব্যবস্থার মধ্যে সবথেকে বড় ত্রুটির জায়গাগুলো আমরা যদি চিহ্নিত করি তাহলে আমরা কি দেখব? আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কোনো সংস্কার হয়নি তা তো নয়, আমাদের শিক্ষা উন্নয়নের জন্য কোনো কাজ হয়নি তা তো নয়, আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়েনি তা তো নয়। সব কিছু কিন্তু ঘটেছে, কিন্তু ঘটেছে এটা কোন জায়গায়, সেই জায়গাটা আমরা দেখব। শিক্ষার মৌল শর্তটা কি? অবকাঠামো, ভবন। শিক্ষার মৌল চরিত্র কি? তার বই পুস্তক, তার শিক্ষক, তার ছাত্র, কোনটা? এইগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব, আমি তো কখনো স্বীকার করব না যে কোনো ছাত্র খারাপ, কারণ প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে, কোনো না কোনো ক্ষেত্রে প্রতিভা আছে। কাজে কোনো ছাত্র খারাপ হয় না। তাহলে হচ্ছে কি, যদি ভালো ভবন হয় তাহলে কি সেখানে শিক্ষার বিস্তার হবে? তা যদি হতো তাহলে ঢাকা শহরের লোকেরা, লন্ডনে যারা জন্মগ্রহণ করতো তারা পৃথিবী চালাতো, তা তো হয়নি না। কাজেই এইটা ঠিক নাই যে নগর সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তা হয় না। প্রায় প্রত্যেকটা রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা দেখা যাচ্ছে গ্রাম থেকে উঠে এসছে। এটা নয় যে শেখ মুজিব টুঙ্গিপাড়া থেকে উঠে এসছেন, এর অসংখ্য মুজিবের জন্ম হয়েছে যারা শহরে নয় প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে। সারা পৃথিবীতে এটা ঘটেছে, নগর থেকে আসেনি আমি তা বলছি না, সে নজিরও হাজার হাজার আছে। তো আমাদের কথাটা হচ্ছে যে যেখান থেকেই আসুক না কেন তার মধ্যে আমি মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতো
সুবিধাগুলো পৌঁছাতে পারছি কিনা। এখন পৌঁছাতে চাইলে তো পারা যাবে না। যে সুবিধাটি আমি ঢাকা শহরে সহজে দিতে পারি সেটাকে আমি একটা জেলা শহরে অথবা একটা উপজেলার বা একটা প্রত্যন্ত ইউনিয়নে নিয়ে যাওয়াটা আমার জন্য বেশ কঠিন। তারপরেও আমরা বলবো এখনকার আমাদের সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, অন্যান্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে, কমিউনিকেশনের বিভিন্ন মিডিয়া তৈরি হয়েছে, ইন্টারনেট হয়েছে ইত্যাদি। সব কিছুর মধ্য দিয়ে আমরা এটার মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি এই লক্ষ্য ঠিক করেছি যে আমি যে আগামী প্রজন্মকে তৈরি করছি সে কার সমকক্ষ হবে, অর্থাৎ আমার কম্পিটিটরকে আমি কোন জায়গায় যাওয়ার জন্য লড়াইটা করছি। আমি যদি ধরি যে আমার ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে আমি ভারতের সমকক্ষ কিনা, এটা ভালো, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমি কম্পিটিশন করবো, এটা ভালো। কিন্তু আমি যদি একটু অন্যদিকে তাকাই, আমরা বার্মা সম্পর্কে খুব জানি না, সেই জন্য আমি বার্মার প্রসঙ্গটা তুলব না। আমি থাইল্যান্ডে চলে যাই, থাইল্যান্ড তো আমার থেকেও নিচে পড়েছিল, সে কোথায় গেছে? মালয়েশিয়া কোথায় গেছে? কুয়ালালামপুর কোথায় গেছে? তারা গেল কী করে? এই প্রশ্নগুলো তো উঠতে পারে, ন্যায্যভাবে উঠতে পারে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে এই প্রশ্ন যখন ওঠে তখন এর সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আমরা অবহেলা করি। যেমন প্রথম কথা হচ্ছে আমরা মনে করি রাষ্ট্র পরিচালনার জন্য আমলাই হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, আমলাতন্ত্র। সেজন্য রাষ্ট্র সব কিছুতে আমলার অভিভাবকত্ব গ্রহণ করে, সে তাকে দিয়েই শাসন করে। আপনি দেখবেন যে কোনো একটা মতামত যাচ্ছে, আমলার কথাটি শেষ কথা হয়ে যায়। একজন শিক্ষক বলবে, একজন আমলা বলবে, আমলার কথাটা থাকবে, শিক্ষকের কথাটা বাদ যাবে। এমনকি আমাদের সমাজ ব্যবস্থাতে অন্যান্য পেশাজীবীরা, যেমন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সে কিন্তু তার ফিল্ডে একেবারেই স্পেশালিস্ট। একজন ডাক্তার কি হচ্ছে? সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। সেই লোকটি যখন একজন মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে, সে সারা জীবনের স্বপ্ন দেখছে আমি একটা সিভিল সার্জন হতে পারবো কিনা, এই তার স্বপ্ন। কিন্তু তার নিচে যে জয়েন করছে একজন এসিল্যান্ড, সে সচিব হয়ে বসে থাকছে। অর্থাৎ ওখানে প্রমোশনের সুযোগ সুবিধার যে ধারাটি আছে, যে স্পেশাল ফিল্ডে যারা কাজ করছে, যার একটি নির্দিষ্ট ক্ষেত্রে আলাদা দক্ষতা আছে, চিকিৎসা ক্ষেত্রে হোক, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হোক, তাকে কিন্তু আপনি সেভাবে প্রমোশন দিচ্ছেন না, তাকে সে ক্ষমতা দিচ্ছেন না, তাকে স্বায়ত্তশাসন দিচ্ছেন না, তাকে দাবিয়ে রাখছেন। একজন ডাক্তার এবং থার্ড ক্লাস একজন ব্যাক বেঞ্চার, দুজন উঠে এসে একজন আমলাতন্ত্রে যাচ্ছে, একজন ডাক্তার হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে, দেখবেন যে সে বড়জোর সিভিল সার্জন হচ্ছে বা একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত হচ্ছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপর তার আর ওঠার জায়গা নেই। ফলে আমাদের আমলাতন্ত্র যেসব সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আমাদের প্রশাসন সব কিছুকে যেভাবে গিলে খেয়েছে, তাতে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যদি আমলাতন্ত্রের এই টুটি চেপে না ধরা হয়, যদি আমলাতন্ত্রের এই সর্বগ্রাসী হামলা থেকে আমরা অন্যান্য পেশাজীবীদের রক্ষা করতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমাদেরকে অবশ্যই বাংলাদেশের আমলাতন্ত্রের এই জোরালো কেন্দ্রবিন্দুকে ধ্বংস করতে হবে। কারণ এই আমলাতন্ত্র, এরা কখনোই দেশপ্রেমিক নয়, এরা কখনোই জনগণের মঙ্গল কামনা করে না। এরা নিজেদেরকে শাসক মনে করে, প্রশাসক মনে করে, এবং তারা মনে করে যে আমরা এই আসনে বসেছি এই দেশকে শাসন করার জন্যে। কিন্তু সমাজ এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর যারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের থেকে অনেক মেধাবী, তারা যে অনেক বেশি কর্মঠ, সেই কথাটা আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনি সকল ক্ষেত্রে দেখবেন রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা দেয়, একজন আমলা যখন একজন কি বলে টিএনও হয়, ইএনও হয়, তখন থেকে সে যেসব সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করে, এটা অমানবিক, এটা চরম বৈষম্যমূলক। এবং এই বৈষম্যমূলক আচরণের জন্যে আমলাতন্ত্র সমস্ত পেশাজীবীদেরকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে। এবং খুব বেশি আলোচনা হয় যে সরকার পরিবর্তন হয়, কিন্তু আমলাতন্ত্রের কোনো পরিবর্তন হয় না। সব দেশে আমলাতন্ত্র অপরিবর্তিত থাকবে, সিস্টেম না। এখানে আমি প্রশ্নটা এই প্রশ্নটি আমি করতে চাই। একটা জায়গাতে আছে, অন্য দেশের আমলাতন্ত্র অ্যাডমিনিস্ট্রেশনে হস্তক্ষেপ করে না, কিন্তু বাংলাদেশে যেটা বলে না, কুকুরের ল্যাজ নাড়বে না ল্যাজে কুকুর নাড়ে, বাংলাদেশের ল্যাজে কুকুর নাড়ে। বাংলাদেশের আমলাতন্ত্র রাষ্ট্রকে চালায়,
কথা হওয়ার দরকার ছিল রাষ্ট্র আমলাতন্ত্রকে চালাবে। এই আমলাতন্ত্রকে যদি আমরা পরাভূত করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমি এই জায়গাটিতে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আমাদের ধরেন কোনো একটা শিক্ষানীতি আছে, কিন্তু আমাদের সরকার যখন পরিবর্তন হয় তখন দেখা যায় যে শিক্ষানীতিরও পরিবর্তন হয়, এবং এই আমলারাই যারা আগের সরকারকে সার্ভ করেছে তারা আবার এই সরকারকে সার্ভ করার শুরু করে দেয়, এবং তাদেরকে হয়তো এমনভাবেই বোঝায় যে যারা আমাদের আইন প্রণেতা হয়ে আসেন তাদের হয়তো অনেকেরও কর্মদক্ষতা বা তার সেক্টরের দক্ষতা থাকে না, তখন তিনিও অনেকটা আমলা নির্ভর হয়ে যান। সরকার পরিবর্তনের সাথে নীতির পরিবর্তন বা শিক্ষানীতির পরিবর্তন, এই ধারাবাহিকতা কি অব্যাহত থাকবে? আমি আরেকটু যুক্ত করে দেই, সম্প্রতি ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীরা যেমন ইন্টারভিউর সময় আমরা বলছিলাম তারা রাস্তায় নেমে আসলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো। এখানে হয়তো বৃষ্টির কারণে একটা নীতিগত সিদ্ধান্তের জায়গায় ভুল হয়েছে, কিন্তু সেখানে তো শুধরানো যেত। আর একটা হচ্ছে ধরুন শিক্ষামন্ত্রী চলে গেলেও কি এই কাঠামোর পরিবর্তন হবে? যেই কাঠামো শিক্ষামন্ত্রীকে বলেছে যে কালকে বৃষ্টি হবে না, যেই শিক্ষামন্ত্রীর আগের যারা সেট আপে ছিল তারা প্রশ্ন তৈরি করে রেখেছিল, সেখানে শিক্ষামন্ত্রী বলল যে আগের প্রশ্নেই পরীক্ষা হয়েছে, সেই ভুলের দায়ও তিনি নিচ্ছেন না। এই যে ভজঘট পাকিয়ে যায়, এই জায়গা থেকে বের হওয়ার উপায় কি? না, একটা ব্যাপার হচ্ছে কি যে কোনো সিস্টেমই তো একেবারে সর্বাংশে সঠিক হবে না, এটা আমাদের মানতে হবে। আমি এই ব্যাপারটাকে আমি দেখেছি, আমি উভয় পক্ষকে বলবো, মানে আমাদের মন্ত্রী মহোদয়ের কথাও বলবো, আমাদের ছাত্রদের কথাও বলবো, উভয় পক্ষের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল, সেটি দুর্ভাগ্যক্রমে হয়নি। এটি আমাদের রাষ্ট্রের অন্য একটা দিককে তুলে ধরছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাও জনগণের প্রতি সংবেদনশীলতা কম দেখাচ্ছে, এবং আমরাও রাষ্ট্রের ব্যবস্থাপনায় সন্তুষ্ট নই, বেশি অসন্তুষ্টি প্রকাশ করছি। তো এই দুটোর মধ্যে সংঘাতটা বাড়ছে। আমরা যদি এই বিশেষ ঘটনাটাকে দেখি তাহলে শিক্ষামন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছেন, এমন তো নয় যে তার সিদ্ধান্ত সবসময় সঠিক হবে। তিনি সিদ্ধান্তটা নিয়েছেন, তিনি কিন্তু কোনো ফিডব্যাক না নিয়ে সিদ্ধান্ত নেননি। সেই ফিডব্যাকটা তাকে কে দিয়েছে? শিক্ষা প্রশাসনে যারা বিভিন্ন জায়গাতে ছিলেন, মন্ত্রণালয়ে ছিলেন, ইত্যাদি ইত্যাদি ছিলেন, তারা তাদের কাছে ফিডব্যাকটা দিয়েছে। সেই ফিডব্যাকের ভিত্তিতে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত কি হয়েছে যে আমাদের এমন কিছু অঞ্চল দেখা গেছে যে অঞ্চলের ছাত্ররা তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি কোনো অঞ্চলের ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়, সেটা কি এমন ছিল যে সেই ক্ষতি পূরণ করা যেত না? যেত তো, ব্যবস্থা তো আছে। আমি একটি সহজ তথ্য বলি, একটা বোর্ড যখন প্রশ্ন করে তখন কমপক্ষে 4 সেট প্রশ্ন করা হয়। কেন প্রশ্ন করা হয় 4 সেট? অনেকগুলো দুর্ঘটনা ঘটতে পারে, তা থেকে রক্ষা করার জন্য, যেমন প্রশ্ন ফাট ইত্যাদি। 4 সেট প্রশ্নই কিন্তু গোপন থাকে, 4 সেটে কিন্তু প্রিন্ট করা হয়। পরীক্ষা নেওয়ার সময় কিন্তু লটারি করে 1 সেটে পরীক্ষা নেওয়া হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি পরীক্ষা ঠিক আগ মুহূর্তে জানতে পারলাম, ধরা যাক আধা ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে আমি জানতে পারলাম যে আমার এই প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তখন শিক্ষা মন্ত্রণালয় খুব দ্রুত একটা সংকেত পাঠায় বোর্ডে যে তোমরা এই সেটে পরীক্ষা না নিয়ে তুমি এই সেটে পরীক্ষা নাও। এটা খুব দ্রুত চলে যায় এবং তারা সেট পরিবর্তন করে ফেলে, কারণ সবগুলোই ট্রেজারিতে সংরক্ষিত থাকে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মেকানিজমের মধ্যে এমন ব্যবস্থা আছে যে খুব দুর্ঘটনা ঘটে গেলেও তারা সেটাকে সামাল দিতে পারে। এটা নেই তা না, আছে। কিন্তু এই ঘটনা তো আমি জনে জনে বলে বেড়াবো না, আমার 4 সেট প্রশ্ন আছে, তোমাদের ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই, এটা আমার বলে বেড়ানোর ব্যাপার না। তাহলে তো 4 সেটেই ফাঁস হয়ে যায়, তাই না? এবং এটা এত গোপনীয়তার সাথে রাখা হয় যে কেউই জানে না কোন সেটে পরীক্ষা হবে। জাস্ট পরীক্ষা হওয়ার যখন প্রশ্নপত্রটা খোলা হবে ওই মুহূর্তে একটা মেসেজ চলে যায় এই সেটে পরীক্ষা নাও। আমার প্রশ্নপত্র ফাঁসের জন্য তো আমার অনেকগুলো মেকানিজম করতে হয়েছে। তার মানে আপনাদের কাঠামো দাঁড় করানো আছে, শুধুমাত্র ঠিকমতো সেটা পরিচালন করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই কথা তো জনে জনে বলে বেড়ানোর ব্যাপার, ফলে যে যেমন পারছে বলে যাচ্ছে, যে যেমন পারছে বলে। যেমন আমি আমার ব্যক্তিগত একটা ঘটনার কথা বলি। আমি তখন যশোর বোর্ডের কন্ট্রোলার, আমাদের একটি জায়গাতে প্রশ্ন ফাঁস হলো, এই অভিযোগ এসছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে এরকম জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে। আমি জানি না বিষয়টা, আমি তো জানি না, আমার কাছে কোনো রিপোর্ট নেই, আপনি বলুন। আচ্ছা, আমি দেখছি। পরের দিন প্রথম আলোতে খবর হয়ে গেল যশোর বোর্ডের কন্ট্রোলার জানে না, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আচ্ছা, আমার না জানাটা আমার অজ্ঞতা হতে পারে, কিন্তু আমি জানতেই পারবো এমন কথা কে তাকে বলেছে? প্রশ্ন ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটা
ফাঁস হয়েছে আমাকে তো কনফার্ম করতে হবে। বাজারে তো অসংখ্য গুজব থাকে না? অবশ্যই থাকে। কাজে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে, সেটা গুজব না সঠিক সেটা তো আমাকে নিশ্চিত হতে হবে। সমস্ত ক্ষেত্রে সব কিছুর কিন্তু বোর্ডের মেকানিজমটা এমন যে সব কিছু সামাল দেওয়ার মতো ব্যবস্থা তাদের মধ্যে থেকে যায়, সমস্ত আইনগত মানে বিধান দেওয়া আছে। মানে কে কত আসলে দক্ষ এরকম- হাতে সেটা সামলাতে আচ্ছা, পারে, এটাই আমি হচ্ছে একটা মূল বিষয়। খুব অন্য প্রশ্ন তুলি। আমাদের দেশে, এবং এটা ঘটেছেও, আমি বলছি, আগুনে পুড়ে গেছে এক্সামিনারের সমস্ত আনসার স্ক্রিপ্ট, কি করবেন? মানে পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার পরীক্ষার খাতা খাতা নিয়ে গেছে, তার বাড়িতে আগুন লেগেছে, পুড়ে গেছে, কি করবেন? তারা জেল দেবেন? ওই ছাত্রের রেজাল্ট কি করবেন? কি করবে আমরা জানতে চাই, আমরা তো জানি না আসলে নিয়ম কি রয়েছে। নিশ্চয়ই এর মধ্যে একটা আইন আছে। অবশ্যই। পুড়লে তার সব খাতা পুড়ে যায় না। ধরা যাক যে সমস্ত খাতায়, যে সমস্ত পেপারে, মানে 2টো করে পেপার আছে সাবজেক্টে, সেখানে আমরা করি কি যে আমরা ওরা একটা অ্যাভারেজ ধরে দেওয়া আছে। আচ্ছা। সেকেন্ড পেপার যদি নষ্ট হয় তাহলে ফার্স্ট পেপার থেকে 5 নম্বর বেশি দিবা। আচ্ছা। যদি ফার্স্ট পেপার পুড়ে যায় তাহলে সেকেন্ড পেপার যা পাবে তার থেকে 5 নম্বর কম দিবা। যদি অন্য সাবজেক্টের সাথে, যেখানে পেপার নেই, সেখানে তোমরা করসপন্ডিং সাবজেক্টগুলো দেখো। এরকম করে আইনে একদম সমস্ত মানে পুঙ্খানুপুঙ্খ রকমে বলা আছে, এবং বলা আছে তুমি যাই করো কোনো রকমের ছাত্র যেন ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা। সে 2 নম্বর বেশি পেয়ে যাক, কিন্তু 1 নম্বর যেন কম না পায়, এটা নিশ্চিত করা আছে। অনেক সময় এটা ঘটে, কেউ জানতেও পারে না, খাতা পুড়ে যায়, খাতা বন্যায় ভেসে যায়, রেজাল্ট দেয় না বোর্ড? অবশ্যই দেয় তো। তার মানে নীতি আছে, নিয়ম আছে, তার মধ্যে সমস্ত দিয়েই কিছু আইনের মধ্যে বলা আছে। একদম একদম স্যার, আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি, হয়তো আর 2টি প্রশ্নের মধ্যে দিয়ে আমরা শেষ করব। পাঠ্যক্রম বা বই যারা তৈরি করেন বা যারা এর সাথে সংশ্লিষ্ট, আসলে কারা থাকেন এর সাথে? যারা শিশু মনস্তত্ত্ব জানে না, পাঠ্যক্রম কি হবে, এরকম আমলারা বা অন্য ব্যক্তিরাও তো পদাধিকার বলে ঢুকে যান। শেষ পর্যন্ত কি আমরা সঠিক বইটি বাচ্চাদের হাতে তুলে দিতে পারি বা বড়দের হাতেই তুলে দিতে পারি? না, বিষয়টা হলো কি যে আমরা যেভাবে বাইরে থেকে দেখি যে সব কিছু আমলারা করে, ব্যাপারটা তা না। আমলারা ম্যানেজমেন্টে থাকে, কিন্তু যখন পাঠ্যক্রম তৈরি হয়, সিলেবাস বা এগুলো তৈরি হয়, এর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। যেমন আমরা কি আমেরিকান স্ট্যান্ডার্ডের পাঠ্যক্রম চালু করব না? এটা পারবো না, আমার সামাজিক ব্যবস্থা, আমার অর্থনীতি পারমিট করবে না। সুতরাং আমরা দেখবো আমার সারাউন্ডিং দেশগুলোতে কি আছে, আমাদের আশেপাশের দেশগুলোতে যে ধরনের পাঠ্যক্রম তৈরি হয়, সেরকম একটা ইন্টারন্যাশনাল বেজ লাইন ধরে এখানে এক্সপার্ট আছে, তারা ওপিনিয়ন দেন, অনেকগুলো সেমিনার হয়, অনেকগুলো আলাপ আলোচনা হয়, তারপরে বহু পেপার তৈরি হয়, এরপরে হয়ে তারপরে একটা ঠিক হয়। এটা এর মানে এই না যেটা নিখুঁত হবে, কোনো কিছু নিখুঁত হবে না, কিন্তু পর্যালোচনা কিন্তু সবসময় থাকে। এই পর্যালোচনার মধ্য দিয়ে এগুলো এগোয়, এবং যারা এখানে কাজ করেন তারা কিন্তু ওই বিষয়ে বিশেষজ্ঞ। এইটা আমরা অনেকেই জানি না। আমি মনে করি যে ওখানে আছে বোধহয় আমলা, একজন আমলা পাঠ্যক্রম তৈরি করে না, তিনি সুপারভাইজ করেন, ম্যানেজ করেন, কমিটিগুলোকে বসান ইত্যাদি, এর সঙ্গে ফ্যাসিলিটেট করেন, এই কাজগুলো আমলা করে। কিন্তু মূল কাজ যারা করে, যারা পাঠ্যক্রম বোঝে, যাদের ট্রেনিং আছে, যারা অন্যদের সাথে ইন্টারাক্ট করতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশের সাথে সমস্তগুলোকে কনসাল্ট করতে পারে, কম্পেয়ার করতে পারে, কম্পারিজন করতে পারে, এবং সেটাকে আপগ্রেড করার জন্য যাদের সেই ধরনের প্রতিভা আছে তাদেরকে কিন্তু নেওয়া হয়। আপনি দেখবেন যে এই সমস্ত ক্ষেত্রে যারা আসে তারা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন একটি বিভাগ আছে, সেখান থেকে নেওয়া হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হচ্ছে, অন্যান্য ফ্যাকাল্টি থেকে নেওয়া হচ্ছে, তারা বসে এটাকে ঠিক করে। এটা এমনি এমনি হয় না, এটা আমলাদের ম্যানেজমেন্টের বাইরে কিন্তু দায়িত্ব নেই। আচ্ছা, তারা শুধু ম্যানেজমেন্ট করে, কিন্তু একাডেমিক লোকজন নিয়ে এটা করা একেবারে হয়। একাডেমিক লোকেরা একদম শেষ প্রশ্নটি করতে চাই যে সরকার যদি বদলায় তাহলে কি শুধু বইই বদলায়, নাকি শিক্ষাটাও বদলায় বা কাঠামোগত জায়গাও তৈরি হয়? সরকার বদলালে বই বদলাতে পারে যদি সরকার কোনো দলীয়, তার যে দলীয় বিশ্বাসটাকে চাপিয়ে দিতে চায়। আমাদের এটা একেবারেই অসম্ভব ব্যাপার যে সারা পৃথিবীতে আমি আমার দলীয় বিশ্বাস চাপিয়ে দেব না, এইরকম নিরপেক্ষ সরকার পাওয়া খুব কঠিন। এমনকি তথাকথিত নিরপেক্ষ সরকারও তা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমাদের দেখতে হতে মোটা দাগে আমরা একটা সর্বজনগ্রাহ্য ব্যবস্থা চালু করতে পারছি কিনা। আমাদের দেশে অনেক ক্ষেত্রে তো বাড়াবাড়ি হয়েছে, সেই বাড়াবাড়ির ইয়েটা আমরা লক্ষ্য করছি। একসময় যেমন ধরা যাক হাসিনার যুগে যেটা হয়েছে, সব কিছু মুজিবময়, এই যে হওয়াটা মুজিবময় ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তাজউদ্দিনময় নেই, অর্থাৎ মুজিব মাইনাস তাজউদ্দিন, এই যে একটি ইয়ে তৈরি করা হয়েছিল,
এটা খুব ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে। পরিণতি হয়েছে কি, মুজিবহীন হয়ে গেছে বাংলাদেশ। কোনো কিছুর বাড়াবাড়িটা ঠিক না। আমাদের লক্ষ্য করার দরকার ছিল যে শিক্ষা ব্যবস্থার থাকবে নিরপেক্ষ। এই নিরপেক্ষতার জায়গাটা কি হবে, ধর্মীয় দিক থেকেও সে নিরপেক্ষ হবে, সে সামাজিকভাবেও সে নিরপেক্ষ হবে, সে জ্ঞান চর্চার দিক থেকেও নিরপেক্ষ হবে। এখন আমাদের দেশে কি হয়, একটা বই দেওয়া হলো, এক শ্রেণীর লোক বলল এই কবিতা পড়ানো যাবে না, এই কবিতায় এই কথা বলা হয়েছে, আছে না এরকম অসংখ্য ঘটনা হয়েছে না? এইরকম করে আমরা অসংখ্য জিনিসকে আমরা ধ্বংস করেছি। আমি যদি সমাজের সহনশীলতাকে না বাড়াতে পারি, যদি ভিন্ন মতকে যদি অ্যাকোমোডেট করতে না পারি, তাহলে আমার মতটা আপনি গ্রহণ করবেন কি করে? করবেন না তো। তাহলে তার সেই সমাজ থাকলো না আসলে। এই আমাদের সমস্যাটা হচ্ছে সেখানে আমরা খুব এক্সট্রিম ফর্মে সব জায়গাতে আমাদের যত আন্দোলন হয় এক্সট্রিম ফর্মে যাই। অমুক ভুল করেছে, অমুকের পদত্যাগ চাই। প্রত্যেকটা সমাধান ওখানে তার একজন আসবে, সে কি সিস্টেম থেকে বাইরে যাবে? যাবে না, যেতে পারবে না তো। কাজেই মূল জিনিসটা হচ্ছে যে আমাদের সংস্কারগুলো এর অ্যাডাপ্ট হলে হবে না। দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি কোনো বিপ্লবী সরকার হয়, সে বৈপ্লবিকভাবে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের মতো এই ধরনের সমাজে যেখানে বিপ্লব হয়নি, এইখানে কোনো বৈপ্লবিক সমাধান কাম্য হতে পারে না। কারণ যারা বিপ্লব করেনি তাদের কোনো নিজস্ব দিশা নেই, সে জানে না সে কোথায় যাবে। যখন বিপ্লব হয় তখন তারা জানে যে আমাদের কি লক্ষ্য। লক্ষ্যহীন পরিবর্তন দিয়ে বিপ্লব করা যায় না। সুতরাং আমাদের দেশে যে তথাকথিত কিছু পরিবর্তনগুলো ঘটে, রাজনৈতিক পরিবর্তন ঘটে, আওয়ামী লীগ না বিএনপি, বিএনপি না জামাত, এই ধরনের রাজনৈতিক পরিবর্তনে জামাতের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নীতিগতভাবে উভয় প্রচণ্ড রকমের শোষক, নীতিগতভাবে উভয় প্রচণ্ড রকমের দমননীতি করে, কেউ ধর্মকে ব্যবহার করে, কেউ ধর্মকে কম ব্যবহার করে, এর বাইরে আর কিছু নেই। সুতরাং এটা সমস্যার সমাধানের জায়গা না। সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে যেটা করতে হতো সেটা হচ্ছে হয় কোনো বৈপ্লবিক পথ, কিন্তু তার জন্য বিপ্লবী পার্টি দরকার ছিল, তার ঠিক কর্মসূচি দরকার ছিল, যে অনুপস্থিত। বিপ্লবহীন সমাজে একটি চলমান সমাজের মধ্য থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে উন্নতি, স্লো বাট স্টিডি, মানে উন্নতিটা খুব ধীর হবে কিন্তু সেটা চলমান থাকবে। এই স্লো বাট স্টিডি পলিসি নিয়ে যদি আমরা এগুলোকে তৈরি করতাম তাহলে কিন্তু আমরা আরও বেশি সফল হতাম। দুর্ভাগ্যক্রমে আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা দখল করার পরে তারা তাদের বিশ্বাসকে মনে করেছে যে এটা অভ্রান্ত এবং সেটা তারা চাপিয়ে দিতে গেছে, ফল ঘটেছে উল্টো। তো আমরাও চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা ব্যবস্থা হোক যেখানে আসলে জাতিগত সমন্বয় তৈরি হবে এবং এই জাতি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। স্যার, এবং এই সঙ্গে আরেকটি কথা যোগ করতে হবে যে আমাদের শিক্ষাটা যেন বৈশ্বিক মানদণ্ডের হয়, বৈশ্বিক মানদণ্ড, সেই লড়াইটা আমাদের অব্যাহত রাখতে হবে। যেহেতু ভূখণ্ডের মতো আমার দেশে থাকলে হবে না, বৈশ্বিক মানদণ্ড অর্জন করা খুব কঠিন, কিন্তু আমার প্রচেষ্টাটা থাকবে। কারণ এখন তো প্রতিযোগিতার বাজার অনেক বড় হয়েছে, বিশ্বায়নের বৈশ্বিক চিন্তা করতে হবে। একদমই তাই। স্যার, অনেক ধন্যবাদ কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সময় থাকলে হয়তো আমাদের আরো আলোচনা হতো, আরো বিষয় থাকতো, হয়তো অন্য কোনো দিন আবার অন্য কোনো আয়োজনে দেখা হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আমিরুল আলম খান, শিক্ষাবিদ ও সাবেক চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আগামী পর্বে আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।